আচ্ছা, আমাদের খাবারের টেবিলে এমন একটা জিনিস আছে যা ছাড়া চলেই না, লবণ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই যে সাধারণ সাদা দানা, এর ভেতরে কি বিশাল এক জগৎ লুকিয়ে আছে? চলুন, আজ আমরা লবণের একটা দানাকে ভেঙে চুরি দেখব, এর ভেতরের রসায়নের জাদুকরি গল্পটা। হ্যাঁ, এই যে সাধারণ লবণ, যেটা শুধু খাবারের স্বাদ বাড়ায়, সেটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কেমিস্ট্রির একটা দারুণ চ্যাপ্টার। তো চলুন এখান থেকে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। বাইরে থেকে দেখলে তো মনে হয়, আরে এ তো শুধুই সাদা দানা, তাই না? কিন্তু কি হবে যদি আমরা একদমের ভেতরে ঢুকে যাই, মানে একেবারে অ্যাটম বা পরমাণুর লেভেলে? কি দেখব আমরা সেখানে? চলুন তো খুঁজে বের করা যাক। দেখুন, সবকিছুর মূলে কিন্তু রয়েছে পরমাণু। আর লবণের বেলায় এই পরমাণুগুলো এক দারুণ, বলা যায়, একটা দেওয়া নেওয়ার খেলায় মেতে ওঠে। আর এই খেলাটাই ওদেরকে একসাথে জুড়ে দেয়। পরমাণুগুলো, বুঝলেন, ওরা আসলে একটাই জিনিস চায়, ওদের যে বাইরের শেল বা কক্ষপথটা আছে, ওটা যেন ইলেকট্রন দিয়ে একদম ভর্তি থাকে। এটাই ওদের জন্য শান্তি, ওদের কমফোর্ট জোন। আর এই যে স্থিতিশীল বা স্টেবল হওয়ার একটা তাগিদ, এখান থেকেই কিন্তু সব খেলার শুরু। আচ্ছা, এই খেলার মূল প্লেয়ার কিন্তু দুজন। আসুন তাদের সাথে পরিচিত হই। একদিকে আছে সোডিয়াম, সংক্ষেপে Na। ওর বাইরের কক্ষে জানেন একটা বাড়তি ইলেকট্রন আছে, ওটাকে ছেড়ে দিতে পারলে ও একদম শান্ত, স্টেবল হয়ে যায়। আর অন্যদিকে আছে ক্লোরিন বা Cl, যা ঠিক উল্টো, একটা ইলেকট্রন দরকার স্টেবল হওয়ার জন্য। মানে বুঝতেই পারছেন, এ তো একদম মেড ফর ইচ আদার একটা ব্যাপার। তো সোডিয়াম যখন ওর ওই বাড়তি ইলেকট্রনটা দিয়ে দিল, তখন কি হলো? দেখুন, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তাই একটা নেগেটিভ জিনিস শরীর থেকে চলে গেলে কি হবে? ও নিজে পজিটিভ হয়ে যাবে, তাই না? রসায়নের ভাষায় এই পজিটিভ চার্জওয়ালা আয়নকেই আমরা বলি ক্যাটায়ন। মনে রাখার একটা সহজ ট্রিক আছে। ক্যাটায়নের ইংরেজি ক্যাটায়নের টি অক্ষরটা অনেকটা পজিটিভ প্লাস চিহ্নের মতো দেখতে। আর খেলার অন্য প্রান্তে ক্লোরিন কি করল? ও সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা লুফে নিল। একটা বাড়তি নেগেটিভ জিনিস পাওয়ায় ও নিজে হয়ে গেল নেগেটিভ চার্জযুক্ত। আর একেই আমরা বলি অ্যানায়ন। ব্যাস, একজন দিয়ে দিল, আরেকজন নিয়ে নিল, আর দুজনই তাদের সে কাঙ্ক্ষিত স্টেবিলিটি পেয়ে গেল। তাহলে এখন আমাদের হাতে কি কি আছে? একটা পজিটিভ সোডিয়াম আয়ন আর একটা নেগেটিভ ক্লোরিন আয়ন। এবার ভাবুন তো, এই দুই বিপরীত শক্তি যখন মুখোমুখি হবে, তখন কি হতে পারে? এটা তো প্রকৃতির একদম বেসিক নিয়ম, তাই না? যে বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে। ঠিক যেমন চুম্বকের উত্তর আর দক্ষিণ মেরু, এখানেও ঠিক তাই হয়। এই পজিটিভ সোডিয়াম আর নেগেটিভ ক্লোরিন আয়ন দুটো প্রচণ্ড শক্তি দিয়ে একে অপরকে টানতে থাকে আর জুড়ে যায়। তৈরি হয় একটা দারুণ শক্তিশালী বন্ড। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই আকর্ষণটা শুধু দুটো আয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যখন লাখ লাখ কোটি কোটি এমন পজিটিভ আর নেগেটিভ আয়ন একসাথে আসে, তখন তারা মিলে এমন একটা সুন্দর আর গোছানো কাঠামো তৈরি করে, যা দেখলে অবাক হতে হয়। এই দেখুন, এটাই হলো সেই কাঠামো। লাখ লাখ সোডিয়াম আর ক্লোরিন আয়ন একদম নিখুঁত একটা জ্যামিতিক প্যাটার্নে নিজেদেরকে সাজিয়ে নিয়েছে। কি সুন্দর, তাই না? একেই কেমিস্ট্রির ভাষায় বলে ক্রিস্টাল ল্যাটিস। আমরা যে লবণের ছোট্ট ছোট দানা দেখি, ওগুলো আসলে এই বিশাল কাঠামোরই এক একটা ছোট্ট অংশ। এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে। অনেকেই ভাবে লবণের মধ্যে বুঝি আলাদা আলাদা NaCl অণু ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা মোটেও তা নয়। আসলে এটা হলো সোডিয়াম আর ক্লোরিন আয়নের একটা বিশাল আর খুব গোছানো সমাবেশ, বা বলা যায় একটা কমিউনিটি। আচ্ছা, এই যে একটা পরমাণু কটা ইলেকট্রন দেবে বা নেবে, এই যে ক্ষমতাটা, এটাকে রসায়নে একটা বিশেষ নামে ডাকা হয়। চলুন এবার সেই ব্যাপারটা একটু পরিষ্কার করে জেনে নিই। খুব সহজ করে বললে, একটা বন্ড তৈরি করার জন্য একটা অ্যাটম ঠিক যটা ইলেকট্রন ছাড়ে বা নেয় বা শেয়ার করে, সেই সংখ্যাটাই হলো তার যোজ্যতা বা ভ্যালেন্সি। যেমন আমাদের লবণের গল্পে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়েছে আর ক্লোরিন একটা নিয়েছে, তাই দুজনেরই যোজ্যতা হলো 1। সিম্পল। আরেকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে ক্যালসিয়াম কিন্তু দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তাই ওর যোজ্যতা হল 2। আর ওই দুটো ইলেকট্রন নেওয়ার জন্য দুটো ক্লোরিন পরমাণু এগিয়ে আসে। কিন্তু
কেমিস্ট্রির জগৎটা কি সবসময় এত সহজ সরল? একদমই না। কিছু কিছু মৌল আছে যারা এই দেওয়া নেওয়ার খেলাটাকে আরও একটু জটিল, আরও ইন্টারেস্টিং করে তোলে। যেমন কিছু মৌল আছে যারা হলো গিয়ে বহুরূপী, মানে ওরা পরিস্থিতি বুঝে কখনো একটা, কখনো দুটো, কখনো বা তারও বেশি ইলেকট্রন ছাড়তে পারে। অর্থাৎ ওদের একাধিক যোজ্যতা থাকে। একেই বলে পরিবর্তনশীল যোজ্যতা। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল আয়রন বা লোহা। আয়রন যখন দুটো ইলেকট্রন ছাড়ে তখন ওর যোজ্যতা হয় 2, আর তখন আমরা ওকে বলি ফেরাস। আবার ও কিন্তু কখনো কখনো 3কে ইলেকট্রনও ছাড়তে পারে, তখন ওর যোজ্যতা হয় 3, আর ওকে আমরা বলি ফেরিক। শুধু তাই নয়, আরও মজার ব্যাপার আছে। কখনো কখনো কয়েকটা পরমাণু মিলে একটা টিম তৈরি করে, আর এই পুরো টিমটা একসাথে মিলে একটাই আয়নের মতো আচরণ করে। এই টিমকেই আমরা বলি মূলক বা রাডিক্যাল। যেমন ধরুন নাইট্রেট বা সালফেট। নাইট্রেটের টিমে কে কে আছে? একটা নাইট্রোজেন আর 3টে অক্সিজেন। এরা সবাই মিলে একটা দল, আর পুরো দলটার ওপর একটাই নেগেটিভ চার্জ। কেমিক্যাল রিঅ্যাকশনের সময় ওরা এইভাবেই একটা টিম হিসাবেই খেলে। তাহলে একবার ভেবে দেখুন, পরমাণুদের মধ্যে ইলেকট্রন দেওয়া নেবার মতো এত সাধারণ একটা খেলা, তা থেকেই তৈরি হয়েছে আমাদের অতি পরিচিত লবণ। ভাবলে অবাক লাগে, তাই না? প্রকৃতির আরও কত বড় বড় জটিল সব রহস্য হয়তো ঠিক এমনই কোনো সাধারণ নিয়মের উপরেই দাঁড়িয়ে আছে। কে জানে, হয়তো সেগুলো আমাদের আবিষ্কারের অপেক্ষাতেই আছে।